স্বাগত বিআরবি কেবলস ডিবিসি খেলার দুনিয়ায়। সঙ্গে আছি শাহান পাপন। দর্শক, আমাদের সঙ্গে স্টুডিওতে আজ আলোচনার জন্য উপস্থিত আছেন ক্রীড়া সাংবাদিক সামিউর রহমান। সামি ভাই, আপনাকে স্বাগত। তামিম ইকবালের শেষের বক্তৃতার শেষের লাইনটা দিয়ে একটু শুরু করতে চাই, সেটা হচ্ছে বিপিএল প্রসঙ্গ। বিপিএলে তিনি যেমনটা বললেন যে আসলে বিপিএল যদি পর্যাপ্ত ফ্র্যাঞ্চাইজি না পাওয়া যায়, সেক্ষেত্রে তারা আসলে বিপিএল করবেন না। আনুষঙ্গিক আরও কিছু বিষয় আছে এখানে। আমরা অতীতে যেটা দেখলাম, যেই প্রেসিডেন্টই আসেন বিসিবির চেয়ারে বসেন, প্রথমে এটা বলে থাকেন, তার পরবর্তীতে যেটা দেখা যায় যে বিপিএলকে একেবারে কণ্টকমুক্ত করে তারপরে মাঠে করার যে ব্যাপারটা, সেটা আসলে কেউই করতে পারেননি এখনও পর্যন্ত। কিছু বিতর্ক নিয়েই কিংবা অতীতের কিছু বিচার বিশ্লেষণ কিংবা অনেক প্রশ্ন, সেগুলো নিয়েই শুরু হয়। তামিম ইকবাল কি আসলে ওইটাকে স্কিপ করার জন্য বিপিএলটাই কি স্কিপ করতে চাচ্ছেন? অপন ভাই, আপনি যেটা বললেন, সবাই শুরুতে এসে এটা বলে, কিন্তু বিপিএল এর সময় কেউই বিপিএল না করে থাকতে পারে না। এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। আপনার নেমসেক সেই নাজমুল হোসেন পাপন, তিনি যখন প্রথম দায়িত্ব নেন, তখন তিনি বলেছিলেন বিপিএল একটা পেইন। আমি সেই প্রেস কনফারেন্সটা ছিলাম, আমার স্পষ্ট সেটা মনে আছে। এরপর দেখেন ফারুক আহমেদ, তিনিও যখন দায়িত্ব নিলেন, ওনারাও বললেন, বিশেষ করে 24-এর এই জুলাই বিপ্লবের পরপর ঠিক পরবর্তী কয়েক মাস পরেই তো তখন ধরেন যে দেশের আর্থসামাজিক এবং রাজনৈতিক যে অবস্থা, সেই সময় বিপিএল আয়োজন করাটাও কিন্তু ছিল একটা কঠিন কাজ। সেই সময়ও তারা একটা বিপিএল আয়োজন করলেন এবং আমরা রাজশাহী একটা দল দেখলাম এবং সেই দলে নানান রকম কর্মকাণ্ড দেখলাম। তারপরে চট্টগ্রাম কিংসের সামির কাদের চৌধুরীকে দেখলাম যে ক্রিকেটের প্রতি ভালোবাসা দিয়ে তিনি সব কিছু জয় করে ফেলতে চান, টাকা পয়সা দিতে চান না। আন্তর্জাতিক মান সেরা ফায়ার রেজিস্ট্যান্স বিআরবি কেবলস। তো এই অধ্যায় শেষ হওয়ার এগুলো যখন চলছে, তখন অস্ট্রেলিয়াতে বসে একজন, উনি বিভিন্ন গণমাধ্যমে বলছেন, উনি ফেসবুকে লিখছেন যে 1 বছর বিপিএল না করলে কি হয়। তো সেই লোকটা আমিনুল ইসলাম বুলবুল, তিনি আবার যখন ঘটনাচক্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়ে গেলেন, তখন তিনিও কিন্তু বিপিএল না করে থাকতে পারলেন না এবং সেই বিপিএলটাও দেখেন আরও, যেটা কি বলে, সোজা বাংলায় মাখিয়ে ফেললেন আর কি, যে একদম ঘেটে ফেললেন পুরো জিনিসটা, হচপচ করে ফেললেন। তো বিপিএল হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের একটা ক্রিপ্টোনাইট। দেখেন, বিপিএল হচ্ছে সেই 2012 সাল থেকে, তাই না? 2012 সাল থেকে চলে আসতেছে। এর মধ্যে থেকে বিপিএল এর প্রাপ্তি কি আমাদের, তাই না? ভারতের দেখেন আইপিএল এর যে ফ্র্যাঞ্চাইজিগুলো দাঁড়ায় গেছে, আইপিএল থেকে প্লেয়ার যেরকম পাচ্ছে, আইপিএল এর একটা গ্লোবাল ফাইন্যান্সিয়াল একটা ব্যাকবোন তৈরি হয়েছে, তাই না? আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো এখন আপনার সাউথ আফ্রিকাতে, তারপরে আমেরিকাতে, তারপরে মিডল ইস্টের আপনার IL T20 সব জায়গায় ফ্র্যাঞ্চাইজি কিনছে, করতেছে। তো বাংলাদেশের বিপিএল কি হয়? একটা ফ্র্যাঞ্চাইজি 1 বছর টিকে টাকা দিতে পারে না, পরের বছর আবার আসে। একজন ফ্র্যাঞ্চাইজি নিয়ে টুর্নামেন্ট শুরুর আগে তারা উধাও হয়ে যায়। গতবার আমরা যেটা দেখলাম চট্টগ্রামের রয়্যালসের যে ব্যাপারটা, তো এইটাকে নিয়ে ধরেন বিসিবি বছর 2 আগে যখন মাহবুব আনাম যখন বিপিএল এর গভর্নিং কমিটির চেয়ারম্যান ছিলেন, তখন তারা মিডিয়ার অংশীজনদের সাথে একটা করলেন, ডায়ালগ করলেন, বিপিএল টক। সেখানেও আমি গিয়েছিলাম বাংলাদেশ ক্রিকেট লেখক সমিতির প্রতিনিধি হিসেবে। সেখানে তারা অনেক কিছু বললেন। তারা তো একবার বললেন যে ইন্টারন্যাশনাল একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে তারা দায়িত্ব দিবেন, সেই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি বিপিএল করবে, করবে, এরকম একটা করলো। সেই চুক্তিটাই কিন্তু সাইন হয় নাই, তাই না? কি আশ্চর্যের বিষয়! বিপিএলকে নিয়ে যত কথা বলা হয়, বেশিরভাগই শেষ পর্যন্ত দেখা যায় গিয়ে মিথ্যা কিংবা অসম্পূর্ণ, বানোয়াট, একদম এরকম। বিপিএল টুর্নামেন্টটা যেরকম, বিপিএল নিয়ে যারা কথাবার্তা বলেন সেটাও এরকম। তামিম ইকবাল আজকে এই কথা বলছেন, দেখেন বিপিএল এর যখন টাইমটা আসবে, যে উইন্ডোটা, তখন তিনি এই বক্তব্যে স্টিক থাকতে পারবেন না, এটা আমি শতভাগ নিশ্চিত। কিন্তু কথা হচ্ছে যে এই বিপিএল নিয়ে তামিম ইকবালরাই ফাইন্ড আউট করেছেন, অর্থাৎ তামিম ইকবালরা ফাইন্ড আউট করেন, যে কমিটি ছিল, তদন্ত কমিটি ছিল, তারা ফাইন্ড আউট করেছেন সেখানে করাপশন হয়েছে, সেখানে ম্যাচ গড়াপাটার সাথে জড়িত ক্রিকেটার থেকে শুরু করে টিম ম্যানেজার, তারপরে আরও আনুষঙ্গিক বিষয়গুলো আছে। ঠিক আছে, বিপিএল না হলেও অন্তত সেই বিষয়গুলো আসলে শুরু হয় কবে হবে, কবে আসলে কণ্টকমুক্ত হয়ে বিপিএল আয়োজন করা যাবে? কণ্টকমুক্ত করা যাবে না। সর্ষের ভিতরে ভূত থাকলে ভূত তাড়ানো যায় না। আমার প্রশ্নটা ঠিক ওই জায়গায়। তাহলে তো উনি তো এই কথাটাও বলতে পারতেন, ঠিক আছে আমরা এই সিজনে বিপিএলটা করছি না, কিন্তু এই ব্যাপারগুলো আসলে সুরাহা করতে চাই, যার জন্য হয়তো আমরা বিপিএলটা আয়োজন করতে পারবো না, আমাদের কাছে সময় স্বল্পতা, বাট এটা করতে চাই। এই যে করাপশন, তারপরে এগুলো তো জাস্ট ফাইন্ড আউট হয়েছে, বিচার তো আর হয়নি। বিচার তো হয়নি, উনি তো এটাও বলতে পারতেন যে আমরা এই কাজগুলো পূর্ণাঙ্গটা প্রকাশও করেননি, তাই না? যে ধরেন গতবার বিপিএল এ অংশ নিতে আপনার দেয়া হলো না এনামুল হক বিজয় সহ বেশ কয়েকজনকে, কিন্তু অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টে তারা ঠিকই খেলছেন। তাহলে করাপশনের চান্স যদি থাকে বা কারো যদি এটার সঙ্গে সংশ্লিষ্টতার একটা
একটা ধরনের প্রমাণ পাওয়া যায়। সম্ভবত এনামুল হক বিজয় তিনি এই দলের সাথে সাউথ আফ্রিকা সফরে যাবেন। আমি যদি ভুল না করি, আমি মানে ওই স্কোয়াডটাতে দেখেছি, তার নাম দেখেছি। হ্যাঁ, তাকে তো অন্যান্য সব ধরনের ইয়েতেই খেলেছে, ইভেন কি বিসিবির আয়োজিত যে আপনার অন্যান্য যেসব টুর্নামেন্ট সবগুলোতেই খেলছেন, শুধু বিপিএল এ তাকে বাদ। বলছি এই যে দ্বিচারিতা, এই দ্বিচারিতাগুলাই আসলে ধরেন আপনার সুশাসনের অন্তরায়, তাই না? আপনি কারোর প্রতি সদয় হচ্ছেন, কারোর প্রতি নির্দয় হচ্ছেন একই অপরাধে, এটাই আসলে আপনার যে ন্যায়পরায়ণতাটাকে সেটাকে প্রশ্নবিদ্ধ করে, তাই না? তো বিসিবিতে এটাই হয়ে আসছে। তো এটাই বলছি যে বিপিএলকে যদি ফুললি ফাংশনাল করতে হয়, তাহলে প্রথম কথা হচ্ছে বিপিএল এর খরচ কমাইতে হবে। বিপিএল এ একটা দল তারা যে পরিমাণ টাকা খরচ করে, হ্যাঁ, এই যে ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে যে ব্যাপারটা, যে কারোরই কোনো ক্যাপ বেঁধে দেয়া নাই যে কে কত টাকায় প্লেয়ার কিনতে পারবে, এটা আইপিএলও কিন্তু আছে, এটা পার্স নির্ধারণ করে দেয় যে আমরা একটা প্লেয়ারের জন্য টোটাল টিমের বাজেট এত টাকা। এখানে এরকম কোনো কিছু নাই। উন্মুক্ত প্লেয়ার রেজিস্ট্রেশন, যে এটা একটা মানে প্লেয়ার এখানে খেলতেছে, ওইখানে খেলতেছে, আসতেছে যাচ্ছে, টুর্নামেন্টের মাঝপথে চেঞ্জ হচ্ছে, ওইখানে IL T20 চলতেছে, একটা টিম ওইখানে এলিমিনেটেড হয়ে গেল, ওই টিমের 2টা বিদেশি প্লেয়ার সে ফ্রিঞ্জ হয়ে গেল, সে সাউথ আফ্রিকা T20 লিগে খেলতে যাওয়ার আগে ঢাকায় 3টা ম্যাচ খেলে দিয়ে গেল, এই করে গেল। ড্রাফটের বাইরে থেকে যে সাইনিংটা, এটার কোনো আপনার ফাইন্যান্সিয়াল কোনো তথ্য কোনো কারো কাছে নাই, এটা তারা দেয় না। এটা বলে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে প্লেয়ারের ডিরেক্ট চুক্তি, এটা তার মানে ক্লজ অফ কনফিডেন্সিয়ালিটি এইসবের আন্ডারে পড়ে। এই জায়গাটাকে উন্মুক্ত করতে হবে। এবং হচ্ছে যে আপনার বিপিএলের যে দলের যে মালিকানা, কারা মালিকানা কিনছে, কোন কোম্পানি, তাদের পেছনে কারা আছে, এই জায়গাটাতে আসলে ব্যাকগ্রাউন্ডে খুব স্ট্রং ইয়ে করতে হবে। গতবার দেখেন যে শাখাওয়াত হোসেন, যে ভদ্রলোক বিসিবির পরিচালক ছিলেন এবং তিনি বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে যুক্ত ছিলেন, ওনারা বললেন কি সিআইডি দিয়ে জাজ করেছেন। সিআইডি দিয়ে জাজ করিয়ে শেষ পর্যন্ত কি হলো, এই যে চট্টগ্রাম রয়্যালস এরা ফ্র্যাঞ্চাইজি কিনে তারপরে 1 কোটি টাকা দিয়ে নাইম শেখকে কিনে টিনে তারপরে টুর্নামেন্টের শুরুর আগেই তারা ফ্র্যাঞ্চাইজি সারেন্ডার করে দিল। তাহলে সিআইডি দিয়ে কি উনি জাজ করলেন, তাই না? তো এই ধরনের ভেগ টার্ম আমরা বিসিবি যেসব ডিরেক্টররা থাকে তাদের কাছ থেকে আমরা বিপিএল নিয়ে প্রচুর শুনি, এবং বিপিএল পুরো জিনিসটাই একটা ফিয়াস্কো হয়ে গিয়েছে, এটা হাস্যকর একটা ব্যাপার। আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে ঠিক আছে বিপিএল এবার হচ্ছে না, কিন্তু বিপিএল দিয়ে যে এই ব্যাপারগুলো রয়ে গেছে সেগুলো তো শুরু হওয়ার ব্যাপারে আওয়াজ তোলা দরকার। প্রেসিডেন্ট কি আসলে ওইটাই বোঝাতে চাইলেন? 2024 সালে তামিম ইকবাল তখন মানে ভারতে গিয়েছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের যে অ্যাওয়ে সিরিজ সেখানে কমেন্ট্রি করছেন। খুব সম্ভবত দিল্লিতে একটা ম্যাচের আগে উনি প্রেস বক্সে আমাদের সঙ্গে কথা বললেন। তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে বিপিএল এরকম প্রসঙ্গ, বললেন যে উনি চান বিপিএলটা আরও কম্প্যাক্ট সলিড হোক। বাংলাদেশে বিপিএলে 6টা-7টা ফ্র্যাঞ্চাইজি থাকে, উনি সেটাকে কমিয়ে 5টা টিমে আনতে চান, কারণ আমাদের মানসম্মত প্লেয়ার নেই, এই নেই। এই কথাগুলো ক্ষমতায় বাইরে যারা থাকেন সবাই বলেন। লাস্ট টাইম বিপিএলও দেখেন যে একটা ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী, সেটা কিন্তু ভুতুড়েভাবে পরে যুক্ত হয়ে গেল, তাই না? যে অনেক প্লেয়াররা বাদ পড়ে যাবে, অনেকে দল পায়নি, তাদের মন খারাপ, তাদেরও টাকা দরকার, বিপিএল না খেললে প্লেয়ারদের বাসায় হাঁড়ি চড়ে না, এরকম অনেক কথাবার্তা বলা হচ্ছে, তাই না? এখন ধরেন যে বিপিএলে একটা দল বাড়লে আরও 10টা প্লেয়ারের থাকবে, এটা যেমন সত্যি, কিন্তু একটা টুর্নামেন্টের মানদণ্ড ধরে রাখতে হবে, তাই না? তো আপনি ধরেন যে সোজা কথা যে আমাদের টিচাররা যদি মনে করতো একটা ছেলে ফেল করলে কান্নাকাটি করবে, বাসায় গিয়ে বাবা মার হাতে মার খাবে, তাকে পাশ করিয়ে দেই, এরকম দুর্বল ছাত্রদেরকে যদি তারা বছর বছর পাশ করিয়ে দিতেন, যে অটো পাশের সংস্কৃতি আমরা কিছুদিন আগে দেখে এসেছি, তাইলে শিক্ষা ব্যবস্থাটার কি হইতো, শিক্ষার মানটা কোথায় গিয়ে নামতো, তাই না? যে আমাদের ববি হাজ্জাজ শিক্ষা প্রতিমন্ত্রী, তিনি কয়েকদিন আগে সংসদে বলেছেন যে বাংলাদেশের এইচএসসির মান হচ্ছে সিঙ্গাপুরের ক্লাস 6-এর মতো। সেটা না হলেও হয়তো 6-এর, না হলে ক্লাস 10-এর কাছাকাছি হয়তো এরকম, যেটা বলছে যে গ্লোবালি এডুকেশন স্ট্যান্ডার্ডে যেরকম পিছিয়ে, ক্রিকেটটা আমরা পিছিয়ে থাকছি কারণ হচ্ছে আমরা পুয়ার ক্যাটাগরি অফ প্লেয়ারদেরকে এলিট লেভেলে পুশ করি বারবার ডোমেস্টিক ক্রিকেটে, যে কারণে হয় কি ডোমেস্টিক ক্রিকেটটা হাইলি কম্পিটিটিভ হয় না। তো একটা না একটা জায়গায় তো কাউকে এই জায়গাটাতে সে অ্যাড্রেস করতে হবে, ব্রেক করতে হবে, এই জায়গাটাতে স্ট্রং পজিশন নিতে হবে। কিন্তু বিপিএলে এসে করা যায় না, কারণ নানান রকম ইনফ্লুয়েন্সেস থাকে, নানান রকম অনেক ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ এইসব জায়গাতে ইনভলভড হয়ে যায়। সেটা এখন ধরেন যে বিপিএল আয়োজনে হয়তো যার
লজিস্টিক্সের 10টা বাস হয়তো ভাড়া যায়, ঠিক আছে, এই বাস কোম্পানির কিছু লাভ হচ্ছে, যারা ফুড সাপ্লাই করে এদের কিছু লাভ হচ্ছে, যারা জার্সি কিট সাপ্লাই করে এদের লাভ হচ্ছে। তারপরে ধরুন এইটাকে কেন্দ্র করে টেলিভিশনে যখন খেলাটা দেখানো হয়, এই যে বিজ্ঞাপনের যে বাজার, এইখানেও একটা ফাইন্যান্সিয়াল মুভমেন্ট আছে। তো অনেকগুলো গোষ্ঠী বা অনেকগুলো এন্টিটি, আমি বলবো অনেকগুলো এন্টিটি একটা বিপিএল এর মতো টুর্নামেন্ট থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আর্থিকভাবে লাভবান হয়। তো এই জায়গাটা থেকে আসলে তারা তখন বিপিএল করার জন্য এক ধরনের ফোর্স ইমপ্লাই করে, যেটা আসলে শেষ পর্যন্ত যারা মানে নীতি নির্ধারণ জায়গায় থাকেন তারা সেখান থেকে মানে তাদের পূর্বোক্ত অবস্থান থেকে সরে আসতে বাধ্য হয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে মানে তখনই যে ঠিক আছে, এতগুলো মানুষের রুটি রুজি হচ্ছে এক বিপিএল থেকে, ক্রিকেটারদের বাইরে ক্রিকেটারও তো আসে না, কিন্তু সেই যে রুটি রুজির ব্যাপারটা, সেখানেও তো ওই পেমেন্টগুলো ঠিকঠাক মতো পরিশোধ করা হয় না। যে পায় 2 টাকা তাকে হচ্ছে 25 পয়সা। ওইটাই যে প্রত্যেকে আশাবাদী করে, এইটাই বললাম যে বিপিএল সিনড্রোম। হ্যাঁ, প্রত্যেকেই মনে করে এবার পুশকারীদের কথা বলছি, যারা পুশ করে থাকেন যে ইউ হ্যাভ টু ডু ইট, কিন্তু তাদের তো তখন পাওয়া যায় না যখন আসলে এই যে টাকার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়। একজন বল বয়, তার টাকা বাকি রয়ে গেছে, সে দিনের পর দিন কাজ করেছে, দিন হাজিরা পাচ্ছে না, এভাবেও যখন বলে যে আমার দিন হাজিরা আমি পাচ্ছি না, তখন তো ওই যারা পুশ করে থাকেন তাদের তো পাওয়া যায় না। তখন পাপন ভাই বুঝতে হবে যে ব্যাক এন্ডে তারা অন্য কোনোভাবে লাভবান হন। আচ্ছা, তো এই ব্যাক এন্ডে যারা লাভবান হন তারাই বোধহয় সবসময় লাভবান হতে, ক্রিকেটটা আর লাভবান হয় না। ক্রিকেটটা বাংলাদেশ থেকে বিপিএল থেকে ধরেন আপনি চিন্তা করেন যে মাহমুদুল্লাহ, সাকিব, তামিম, মানে এই যে বাংলাদেশের যে পঞ্চপাণ্ডব যারা, তারা তো বিপিএল এর একদম শুরুর আসর থেকে প্রত্যেকেই কিন্তু মার্কি প্লেয়ার হিসেবে খেলছেন, অর্থাৎ টপ গ্রেডের রেমুনারেশন তারা ড্র করেছেন। বাট হ্যাভ দে বিকাম এ গুড টি-20 প্লেয়ার? না, একই সাথে আরেকটা মানে আরও একটা জিনিসও তারা আসলে হতে পারেনি। তারা কিন্তু তাদের পেমেন্টটা সবসময়ই পেয়েছেন, কিন্তু তাদের নিচের সারি যারা আছে তারাই বছরের পর বছর ঘুরেছে, ধর্ণা দিয়েছে, কারো বিপিএল এর পাওনা এখনো বাকি আছে। তারা 2012 থেকে ধরেন মাশরাফি তো 2018-19 পর্যন্ত মোটামুটি রেগুলার খেলেছেন, তাই না? কিংবা তামিম তো ফরচুন বরিশালসের হয়ে যে লাস্ট এবার টিমের ওয়ান অফ দ্য ওনার না হলেও কোর ম্যানেজমেন্টের একজন ছিলেন। সবকিছু মিলিয়ে আমি বলছি যে দেখেন, তারা তো অলওয়েজ টপ গ্রেডের পেমেন্টই পেয়ে এসছেন এবং টপ টিয়ার প্লেয়ার হিসেবেই ছিলেন, মার্কি প্লেয়ার হিসেবে। তারা কি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে টপ লেভেলের টি-20 প্লেয়ার হতে পেরেছেন যে তাদের একটা চাহিদা তৈরি হয়েছে দেশের বাইরের লিগগুলোতে? সেটাও না, তাই না? বাংলাদেশের বিপিএল এর ধরেন যে একটা সময় বলতো যে পুয়ার কোয়ালিটি অফ উইকেট, এখানে রান হয় না, এই হয় না, কিন্তু এই একই ধরনের উইকেটে এসে কিন্তু বিদেশের প্লেয়াররা 1-2টা ম্যাচ স্ট্রাগল করার পরের ম্যাচ থেকে কিন্তু তারা রান করতেন, তারা এখানেই তারা ভালো খেলতেন, এখানে ভালো করে অনেকে অন্যান্য অনেক ফ্র্যাঞ্চাইজি লিগে আপনার ইংল্যান্ডের জাতীয় দলেও পর্যন্ত চলে গিয়েছেন, তাই না? কিংবা ধরেন যে বাংলাদেশের লিগে খেলে আইপিএলও কিংবা পিএসএলেও ডাক পেয়েছেন। একটু ছোট্ট এক্সাম্পল দিই, খাজা নাভে বলে একজন পাকিস্তানি ক্রিকেটার ছিলেন, যিনি আসলে বিপিএল এ নিজেকে ওই রাইজ করে তারপরে পাকিস্তান দলে জায়গা করে নিয়েছেন। উইল জ্যাক্স বিপিএল দিয়ে ইংল্যান্ডের মতো টিমে ঢুকে পড়েছেন। সেটাই বলছিলাম যে বেনি হাওয়েল বিপিএল খেলেই কিন্তু আইপিএল এ কিংস 11 পাঞ্জাব, তারপরে আইপিএল এর ইকোসিস্টেমে একবার ঢুকে গেলে তারপর দেখেন সেই আপনার সেখান থেকে আপনার আইএল টি-20, সাউথ আফ্রিকা টি-20, নানান জায়গাতে। না, এটা আসলে বলতে দ্বিধা নেই যে আইপিএলে কেমন পারফরমেন্স করলো সেটার উপর নির্ভর করে তার পরবর্তী দেশের অন্যান্য দেশের ফ্র্যাঞ্চাইজিতে যাওয়ার, কারণ ওই ফ্র্যাঞ্চাইজিগুলো কিংবা ওই ওনারগুলো কর্মকর্তাগুলো আসলে তাকিয়ে থাকেন আইপিএল এর দিকে, যারা গ্লোবালি স্কাউটিং করে এই ফ্র্যাঞ্চাইজি টিমগুলোর হয়ে যারা ট্যালেন্ট স্কাউট করে বিভিন্ন লিগগুলো থেকে, এরাই তাদের রেডারে চলে, একটা টুর্নামেন্টে ভালো করা মানে সেই রেডারে চলে আসা। সেটাই বলছিলাম যে খাজা নাফে, ওয়েল জ্যাক্সরা আসলে বিপিএল এ পারফর্ম করে তারা অন্যান্য মানে টি-20 লিগে জায়গা করে নেয়, ফ্র্যাঞ্চাইজি লিগে জায়গা করে নেয়, কিন্তু বাংলাদেশি ক্রিকেটাররা 1 থেকে 2 জন যারা আসলে বিদেশে খেলার সুযোগ পান, তারা কি নিজেকে ওইভাবে মেরে ধরতে পারেন? প্রশ্নটা থেকে গেল, তবে আলোচনা করবো, একটা বিরতি নিয়ে আসি। আমি যেখানে আসলে রেখে গিয়েছিলাম বিপিএলটাকে, যে আসলে বিপিএল দিয়ে অনেকেই অনেকভাবে নিজেদেরকে আসলে মেরে ধরেন এবং এরপরেই আসলে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি থেকে, যে ফ্র্যাঞ্চাইজিগুলো আবার বিপিএলের চেয়ে নামে মানে ভারে উপরে, সেখানে সুযোগ পান। আসলে বিপিএলটাকে আমরা ছেড়েই দিই আপাতত। তামিম ইকবাল বুঝবেন যে বিপিএল নিয়ে আসলে তিনি কি করতে চান, এই বছর আসলে আদৌ বিপিএল হবে কি হবে না। একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। লিটন দাসকে 2 ফরম্যাটের ক্যাপ্টেন করা হলো, নাজমুল শান্ত যথারীতি টেস্ট ক্যাপ্টেন, ডেপুটি হিসেবে পেলেন
মেহেদী হাসান মিরাজকে, প্রক্রিয়াটা কেমন লাগলো আর কি? প্রক্রিয়াটা আমার কাছে মনে হয়েছে পাপন ভাই, লিটনকে কম্পেনসেট করা হলো যে রাজনৈতিক বাস্তবতার কারণে তিনি যে বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিতে পারলেন না, তার যে একটা বিশ্বকাপে ক্যাপ্টেন্সি করা হলো না, এই ব্যাপারটার জন্য লিটনকে কম্পেনসেট করা হলো ওয়ান ডে ক্যাপ্টেন বানিয়ে। দেখেন তামিম ইকবাল যে ব্যাখ্যাগুলো দিচ্ছেন যে 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন তিনি পছন্দ করছেন না, বা এই ফরম্যাটে এরকম থাকাটা প্রত্যেকটা ক্যাপ্টেন তার বেস্ট টিম চায়, এগুলো খুব ভেগ কথাবার্তা। কারণ টিম তো করে যে সিলেক্টরকে যদি বলা হয় যে ঠিক আছে এই সিরিজে এ রেস্টে ও ক্যাপ্টেন সেভাবেই তার 11 ক্রিয়েট করবে, বাইরের থেকে কাউকে তো নিয়ে আসতে পারবে না, তাই না? সিলেক্টর তো সরাসরি বোর্ডের চাকরি করে, সিলেক্টর তো আর ক্যাপ্টেনের কাছে লায়াবল না। আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা ধরেন তামিম ইকবাল নিজেও যখন প্লেয়ার ছিলেন তখন দেখেন লং টাইম বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন হিসেবে কখনো মুমিনুল হক, কখনো সাকিব, কিংবা কখনো ধরেন নাজমুল হোসেন শান্ত ছিল। আবার দেখেন যে টি-20তেও কখনো সাকিব ক্যাপ্টেন হয়েছে, কখনো শান্ত ক্যাপ্টেন হয়েছে, কিন্তু লং টাইম ধরে বাংলাদেশে ওয়ান ডে ক্যাপ্টেন কিন্তু মাশরাফি ছিলেন, তাই না? তো তার মানে কি যে তখনও কিন্তু বাংলাদেশে এমনও হয়েছে যে সাকিব টি-20 আর টেস্টে ক্যাপ্টেন, মাশরাফি ওয়ান ডেতে ক্যাপ্টেন। এটা খুবই উইয়ার্ড না যে যেটা ডিভিশনটা কি হয় যে লিমিটেড ওভার্স ক্রিকেটে একজন ক্যাপ্টেন থাকে আর একজন হচ্ছে আপনার যে লঙ্গার ভার্সন অফ ক্রিকেটে ক্যাপ্টেন থাকে, এবং যারা এই ধরনের প্র্যাকটিসটা করে তাদের মোটামুটি প্লেয়িং সেট আপটাই একদম টোটালি ডিফারেন্ট থাকে। ধরেন ইংল্যান্ডে ওদের যে হোয়াইট বল ক্যাপ্টেন আর ওদের যে রেড বল ক্যাপ্টেন, এরা কখনো মিউচুয়ালি ইন্টারসেক্ট করে না খুব একটা, তাই না? বা ইংল্যান্ড ধরেন বাংলাদেশে একবার খেলতে আসলো, ওরা আগের দিন নিউজিল্যান্ডের সঙ্গে একটা টেস্ট শেষ করেছে, পরের দিন ঢাকায় একটা ওয়ান ডে শুরু হয়েছে, একই সাথে দুইটা দল খেলছে না, কিন্তু ওরা টেস্ট এবং ওয়ান ডে দুটো দলকে সেপারেট করে ফেলেছিল পুরো, তাই না? তো বাংলাদেশের তো এতগুলো প্লেয়ার পুল, এত বড় প্লেয়ার পুল না, এতগুলো প্লেয়ারও নাই। আমাদের যারা টেস্টের প্লেয়ার তাদের অনেকেই ওয়ান ডেতেও আছে, যেমন লিটন দাস, তাই না? তারপরে ধরেন যে তানজিদ হাসান তামিম, তাকেও এখন মানে ওয়ান ডে, টেস্ট, টি-20 সব জায়গাতেই ওপেনার হিসেবে ইউজ করার একটা টেন্ডেন্সি। নাজমুল শান্ত 2 ফরম্যাট খেলে থাকে। হ্যাঁ, নাজমুল শান্ত 2024 সালে 3 ফরম্যাটেরই ক্যাপ্টেন ছিলেন। তো আমাদের এই জিনিসগুলো মিউচুয়ালি ইন্টারসেক্ট করে। তো সেই জায়গা থেকে এখন ধরেন যে মিরাজের তো পারফরমেন্সটা মানে তার ব্যক্তিগত পারফরমেন্সটা যাই হোক, দল তো ভালো করছিল, দল ভালো করছিল। 2011 ওয়ার্ল্ড কাপের ফাইনালে এই 93 রানের ইনিংসটা খেলার আগ পর্যন্ত সেই ওয়ার্ল্ড কাপে মহেন্দ্র সিং ধোনির ব্যক্তিগত সর্বোচ্চ রান ছিল খুব সম্ভবত 12। হ্যাঁ, তো আমি বলছি যে ক্যাপ্টেনকে আসলে তার দলটা কতটা পারফর্ম করছে, দলটা এন্ড অফ দ্য ডে কি উইন করলো, কি অ্যাচিভ করলো, সেটা দিয়ে তো মেজার করা দরকার, তাই না? বা লিটনেরই বা ওয়ান ডেতে তারও কিন্তু 2024-25 সময়টা সে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে যে বাদ পড়লো, তখন লিটন একটা বছরে সে ওয়ান ডেতে ডাবল ডিজিট রানেই যেতে পারছিলেন না, তাই না? 0, 1, 3, 4 এইরকম সব রান সেই ওয়েস্ট ইন্ডিজ ট্যুর থেকে শুরু করে, মানে লিটন তো মাঝখানে ওয়ান ডে দলে তার জায়গায় হারায় ফেললেন, তাই না? একটা সময়ে দেখা গেল যে চিটাগাংয়ে খুব সম্ভবত শ্রীলঙ্কার এগেনস্ট একটা সিরিজে যে 2টা ওয়ান ডেতে খেলার পরে বাদ পড়লেন দল থেকে, হোটেল থেকেই তাকে বের করে দিল, তাই না? যে অনেক সময় কি হয় যে স্কোয়াডে একটা চেঞ্জ আনলে সিনিয়র একটা ক্রিকেটার, আচ্ছা ঠিক আছে সিরিজের মাঝপথে তাকে হোটেল থেকে বের না করে দেই, হ্যাঁ, তার জায়গায় জাকের আলীকে রিপ্লেস হিসেবে নিয়ে তাকে হোটেল থেকে বের করে ঢাকায় ফেরত পাঠায় দেওয়া হইলো, এরকম অবস্থা। এবং দেখেন পাপন ভাই, লেম এক্সকিউজ মানে লজিক ছিল যে লিটনকে আমরা ইয়াতে দিচ্ছি, বিশ্রামে দিচ্ছি, কিন্তু লিটন এসে আবার ঘরোয়া ক্রিকেট খেলা শুরু করে দিলেন। সেখানে দেখেন যে ব্যাপারটা, বাংলাদেশের ইন্ডিয়ার সঙ্গে একটা আপকামিং ওয়ানডে সিরিজ হতে পারে সেপ্টেম্বরে, সেটা এখনও খুবই আনসার্টেন। এবং কিছুদিন আগে ইন্ডিয়ান ক্রিকইনফো, ক্রিকবাজ ওরা নিউজ করেছে যে আফগানিস্তান একটা সিরিজের হোস্ট হবে, বাট সিরিজটা হবে ভারতের মাটিতে, দিল্লিতে, 3টা টি-20 সিরিজ। ওইটার যে সম্ভাব্য তারিখ তারা দিয়েছে তার সঙ্গে বাংলাদেশে যে সিরিজটা হতে পারতো সেই সিরিজের টি-20 সিরিজের টাইমিংটা ক্ল্যাশ করে। এবং এখন পর্যন্ত দুই বোর্ডের মধ্যে কিন্তু পুরোপুরি গ্রিন সিগন্যাল এখনও আসেনি। বা বিসিবি তারা একটা টেন্ডার ফ্লোট করেছিল যে ইন্ডিয়া সিরিজ সহ আপকামিং আরও 3টা সিরিজে মিলে মোট 4টা সিরিজের মিডিয়া রাইটস বিক্রির জন্য। ওইটার লাস্ট ডেট অফ সাবমিশন ছিল খুব সম্ভবত 22 জুলাই। কোনো সাবমিশন পরে নাই, বিসিবি ওই টেন্ডারিং প্রক্রিয়াটাও বন্ধ রাখছে। তার মানে এই ওয়ান ডে সিরিজ সামনে আপাতত ধরেন যে ইটস নট ইন দ্য ক্লোজ ভিসিনিটি। এরকম সময় এসে আপনি এই চেঞ্জটা কেন করতে চান, তাই
তাই না? যখন একটা ওয়ানডে সিরিজ সামনে আসতো, ওয়ানডে সিরিজের ইমিডিয়েট আগে বা ধরেন যে ওইরকম একটা কাছাকাছি সময়ে যখন মানে প্রিপারেশন ক্যাম্পটা শুরু হবে, তখন প্লেয়ারের অ্যাভেলেবিলিটি, তার ফর্ম সব কিছু মিলায় তখন সিদ্ধান্তটা নেওয়া যেত না। এখন তো লিটন তার একটা পায়ের পেশির ইনজুরিতে সে অস্ট্রেলিয়া সিরিজের টেস্ট প্রথমটা মিস করতে যাচ্ছে, সেকেন্ডটার জন্য ফিট হবে কি হবে না সেটা তো ভ্যারিয়েবল, তাই না? লিটন এর কথা বাদ দেন, তারপরে হচ্ছে মেহেদী হাসান মিরাজ টেস্টের তো ভাইস ক্যাপ্টেন, তাকে এই যে অস্ট্রেলিয়া ট্যুরের আগে ওয়ানডে টিমের ক্যাপ্টেন্সি থেকে সরায় দেওয়া, এটা কি তাকে সাইকোলজিক্যালি এফেক্ট করবে না? একটা প্লেয়ারকে যখন ধরুন একটা প্রেস্টিজিয়াস একটা দায়িত্ব থেকে তাকে রিলিফ করে দেয়া হলো, সাইকোলজিক্যালি সেও তো এখানে ডিপ্রাইভ ফিল করবে, তাই না? যে আমি তো টিমটাকে ভালোভাবে লিড করলাম, এখন জিম্বাবুয়ে সিরিজে গিয়ে ওয়ানডেতে হারছে, এর আগে দেশে তো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড 7টা সিরিজ খেলেছে, তার মধ্যে 3টা হেরেছে, 4টা জিতেছে। সেটাই তো, এবং অস্ট্রেলিয়া, 21টা নিউজিল্যান্ড, ওয়ানডে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান সবার সঙ্গেই জিতেছে। 21টা ওয়ানডে নেতৃত্ব দিয়ে সেখানে 10টা জিতেছে এবং 10টা হেরেছে, একটা সম্ভবত টাই হয়েছে। তো সেটাই বলছি যে এই জায়গাটাতে এসে এই বাস্তবতায় দাঁড়িয়ে এই সিদ্ধান্তটা এখনই গ্রহণ করার খুব একটা প্রয়োজন ছিল না। কিন্তু এই যে প্রিভিয়াস আমিনুল ইসলাম বুলবুলের সময়কার বোর্ডে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল যে শান্তকে আপনার শুধু টেস্টে ক্যাপ্টেন রাখলো, তারপরে মিরাজকে ওয়ানডেতে, লিটনকে টি20তে, এই যে সিদ্ধান্তটা এইটা থেকে সরে আসতো আর কি। এই পুরো সিদ্ধান্তটাই আমার কাছে মনে হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং অনেকটা হচ্ছে আপনার মানে কি বলা যায় যে আগের কমিটিকে ভুল প্রমাণ করা বা এই ধরনের একটা গ্রাজ বা ভেন্ডেটা এরকম থেকে, এটা খুব পারফরম্যান্স ড্রিভেন না। গত 3 দিন হলো মিরাজের ক্যাপ্টেন্সি যায় করছে, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম। আগের 2জন গেস্টকেও ঠিক একই কথা বলতে শুনেছি, তারা কিন্তু আসলে ভোটটা ওই মিরাজকে সরিয়ে দেওয়ার পক্ষেই, এবং পেছনের যুক্তি হিসেবে তারা যেটা দেখিয়েছেন সেটা হচ্ছে যে মিরাজের সাম্প্রতিক ফর্ম ব্যাট হাতে সেটা ভালো যাচ্ছে না, ভালো করতে পারছে না। মিরাজ কি একজন এক্সক্লুসিভলি ব্যাটসম্যান? আচ্ছা, সেটা আসলে তিনি যতটুকু আসলে পারফর্ম করার কথা ততটুকু আসলে তিনি পারছেন না। 7 নম্বরে আসলে রোলটা কেমন হয় আর হচ্ছে 6 নম্বর রোলটা কেমন হয় সেটা আসলে মিরাজ মানে ফাইন্ড আউট করতে পারছে না, ব্যাপারটা এরকমও হয়। এখন কথা হচ্ছে 6-7 আগে উপরের তো 1 থেকে 5-এর জায়গা। এখন কথা হচ্ছে যে প্রক্রিয়ায় আসলে মিরাজকে ক্যাপ্টেন্স করা হয়েছিল সেটা যদি ভুল হয়ে থাকে, আর যে প্রক্রিয়ায় যেভাবে মিরাজকে, যে যুক্তিতে মিরাজকে সরিয়ে দেওয়া হলো সেটা আসলে কতটা যৌক্তিক হলো, আসলে ওই ঘটনারই পুনরাবৃত্তি হলো কিনা জানবো। তবে একটা বিরতি নিয়ে আসি। ছিলাম বাংলাদেশের ক্রিকেট প্রসঙ্গে, একটু ওখান থেকে সরে আসি যে প্রসঙ্গটাতে ছিলাম, একটু চোখ মেলতে চাই। নাজবুল হাসান শান্ত প্রেস কনফারেন্স করবেন আজকে। দল অস্ট্রেলিয়ায় যাবে, অস্ট্রেলিয়ায় ক্রিকেট খেলবে, সেই ক্রিকেটটা আবার টেস্ট ফরম্যাটের, যেখানে আসলে অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেট নিয়ে আসলে না কিছু বলতে চাই না, আপনি বলেন। পাপন ভাই, অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশ অস্ট্রেলিয়ায় গিয়ে খেলছে প্রায় 23 বছর পর। 23 বছর পর যে সুযোগটা আমরা পেলাম, সুযোগটাকে আমরা খুবই হালকাভাবে নিয়ে আমরা একটা বলা যায় যে খুবই মানে দুর্বল একটা দল পাঠাচ্ছি। হাসিটা ঠিক সেখানেই পাচ্ছিল যে আমরা যদি একটু ভালোভাবে চিন্তা করতাম, একটা পরিকল্পনা থাকতো, তাহলে বাংলাদেশ একটা বেস্ট পসিবল বোলিং অ্যাটাক অন্তত নিয়ে যেতে পারতো। আমি যেটা পার্সোনালি একটু থামাই, সেটা হচ্ছে যে আমাদের বেস্ট অপশন গত 5 বছর কিংবা 20 বছর ধরে যে বেস্ট অপশন হচ্ছে গিয়ে আমরা ইংল্যান্ড সফরে যাচ্ছি, অস্ট্রেলিয়া সফরে যাচ্ছি। আচ্ছা, যেখানে আমরা যেতে পারি না, যারা আমাদেরকে ইগনোর করার পেছনে কারণ হচ্ছে একটাই, যে টিভি রাইটস, হাবিজাবি এগুলো যা আছে সেগুলোতে তারা লস করবে, যার জন্য হচ্ছে তারা আমাদেরকে আমন্ত্রণ জানায়। ইটস ওকে। এটা আমাদের জন্য এক ধরনের কি বলবো, এটা কি ইগনোর করাই তো বলা বাহুল্য। কিন্তু ঘটনা হচ্ছে যে এই 2টা সিরিজের জন্য আমাদের আসলে কি প্রিপারেশন, আমরা কি ভাবলাম যে এই 2টা দেশে গিয়ে আমরা বেটার কিছু আমাদেরকে করতে হবে যতটা সম্ভব, সেটা নিয়ে আসলে কি ভাবলাম, সেখানেই আসলে হাসিটা পাচ্ছিল যে অস্ট্রেলিয়া সফর করে বাংলাদেশ, কি বলবো আপনাকে, পুরোটাই আপনার উপর ছেড়ে দিয়েছি। না, সেটাই যে একটা ভালো টিম নিয়ে গেলে, ধরেন অস্ট্রেলিয়াতে বাংলাদেশ ধরেন 2006 সালেও যখন গিয়েছিল, তখন হান্নান সরকার 2টা হাফ সেঞ্চুরি করেছিল, বাংলাদেশ 2টা টেস্টেই খুব বাজেভাবে হেরেছিল। কিন্তু ওদের কাছে হান্নান সরকার এখনও বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান। কারণ কি, অস্ট্রেলিয়ার সঙ্গে ভালো করা। অস্ট্রেলিয়ার সঙ্গে ভালো করলে কী হয়, যখন টপ অপোনেন্টের সঙ্গে তাদের মাটি থেকে কেউ যখন ভালো করে, তখন তাকে ক্রিকেটের অন্যান্য দেশের যে মিডিয়া বলেন কিংবা যে অন্যান্য ক্রিকেটের চর্চা যেখানে হয়, তাদেরকে হাইলি রেট করা শুরু করে, মনে করে যে হি হ্যাজ গট সামথিং। কারণ আপনি বেস্টের সঙ্গে চোখে চোখ রেখে
লড়াই করছেন, তাই না? ধরেন, এবং অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এইসব দেশের যেহেতু ধরেন ইংরেজি ভাষী মিডিয়া, সব জায়গাতে এদের নিউজটা কাভারেজটা থাকে, সেই কারণে যে হচ্ছে এদের সঙ্গে ভালো করলে তখন নামটাও সেভাবে ফোটে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশের জন্য এটা একটা ভালো সুযোগ ছিল যে অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে পেসে একটা সেশনে যদি বিট করতে পারতো বাংলাদেশ, তাই না? যেটা ধরেন যে পাকিস্তানে গিয়ে বাংলাদেশ করেছে। পাকিস্তান একটা ট্র্যাডিশনালি তারা পেস বোলিংয়ে একটা স্ট্রং হোল্ড একটা টিম, সেই জায়গায় রাওয়ালপিন্ডিতে গিয়ে দুটো টেস্টে এবং বাংলাদেশে দুটো টেস্টে বাংলাদেশে পেসাররা ডমিনেট করেছে পাকিস্তানের ব্যাটসম্যানদের উপরে। তো দ্যাট ওয়াজ এ ডিলাইট টু ওয়াচ, তাই না? যেই কারণে দেখেন যে আপনি টেস্টে বাংলা যদি এই দেশের মাটিতে দুটো টেস্ট ধরেন যে তাইজুল এবং সাথে নাইম হাসান কিংবা হাসান মুরাদকে নিয়ে একটা স্লো অ্যান্ড লো উইকেট বানায় সেই প্রথাগত মিরপুর পলিসিতে খেলে যদি জিততো, তাইলে কিন্তু এত বড় রিকগনিশনটা পাইতো না, তাই না? তো এটাই বলছি যে বাংলাদেশ যদি অস্ট্রেলিয়াতে গিয়ে একটা ভালো রেজাল্ট, হয়তো টেস্টটা হারতো বাংলাদেশ, একটা সেশন ডমিনেট করতো, কিংবা দেখা গেল বাংলাদেশের একটা পেসার সে নাহিদ রানা অস্ট্রেলিয়ার টপ অর্ডারকে মনে করেন 4টা উইকেট নিয়ে নিয়েছে তার একটা সেশনে, একটা ভালো স্পেল, একটা মনে রাখার মতো বোলিং পার্টনারশিপ হাসান মাহমুদ এবং নাহিদ রানার কিংবা তাসকিনের সাথে, এরকম একটা কিছু না, ইট উইল গো টু ক্রিকেট ফোকলোর। এটা আমাদের ক্রিকেট রূপকথার অংশ হয়ে যেতে পারতো, তাই না? ধরেন যে মুলতান টেস্টে তো বাংলাদেশ হেরেছে, কিন্তু সেই মুলতান টেস্টও কিন্তু আমাদের কাছে ক্রিকেটের একটা রূপকথার অংশ হয়েই আছে। তো সেটাই বলছি যে কখনো কখনো ইটস নট অল অ্যাবাউট উইনিং অ্যান্ড মানে লুজিং, কখনো কখনো আপনি কোথায় কার এগেনস্টে কী পারফর্ম করলেন সেটাও একটা বড় ডিটারমিনিং ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তো সেই জায়গাটাতে বাংলাদেশ তাদের বেস্ট পসিবল টিম নিয়ে যেতে পারছে না, এটা একটা খুবই মানে দুঃখজনক ব্যাপার। এবং সেই দুঃখজনক ব্যাপারটা কি কারণে, যে জিম্বাবুয়ে সিরিজে খেলতে গিয়ে আমরা আসলে এই লসটা করলাম। জিম্বাবুয়ে সিরিজের আগে যদি তাদেরকে পর্যাপ্ত রেস্ট দেওয়া যেত, তাদেরকে নাহিদ রানাকে অল ফর্মেটে যদি না খেলানোর রিস্কটা না খেলানো হইতো, তাইলে হয়তো তাকে আমরা ফিট পাইতাম। যদিও আমাদের প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলছেন যে পেসারদের জন্য একটা রেগুলার পরিমাণ বল করাটাও ইম্পর্টেন্ট, সারাক্ষণ বোলিং না করলেও তার আপনাকে আমাদের সময় শেষ হয়ে এসেছে। তারপরেও একটা কথা থেকে যায়, জিম্বাবুয়ের বাউন্সি উইকেটে গিয়ে খাবি গিয়েছে বাংলাদেশের ব্যাটসম্যান ব্লেসিং মুজারাবানিরাই বাংলাদেশের ব্যাটিং। অস্ট্রেলিয়ায় গিয়ে সেই দলটার ব্যাটসম্যানদের আসলে কতটা টাফ টাইম পার করতে হবে সেটা হয়তো সামনে ভবিষ্যৎ, দ্যাট ইজ দ্য আলটিমেট টেস্ট ফর এনি ব্যাটসম্যান। অনেক ধন্যবাদ সামিউর রহমান স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আজকের সময় এখানেই শেষ। বিআরবি কেবলস ডিবিসি খেলার দুনিয়ায় এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।